আপনি অস্ট্রেলিয়ার সাথে কোনো সময় খেলেন নাই। ওদের সাথে ভালো খেললে আপনি টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারলে, ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারলে, আপনি একটা ম্যাচ জিতানো ইনিংস খেলতে পারলে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ক্রিকেটার চায় যে বড় টিমের সাথে খেলা। ক্যাপ্টেন্সিটা কোনোভাবে এনজয় করতে পারছিলাম না আমি যখন ছেড়ে দিয়েছিলাম তখন। আর যখন আপনি যে জিনিসটা এনজয় করবেন না সেই জিনিসটা করার কোনো মানে হয় না। এর ভিতরে আপনি যদি বলেন যে আপনি চ্যালেঞ্জ নিলেন না গেল, আমি যদি এনজয় না করি আমার চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আমরা মুশফিকুর রহিমের 100 টেস্ট নিয়ে কথা বলছিলাম, কিন্তু মুশফিকুর রহিম 100 টেস্ট খেলার পরও কখনো অস্ট্রেলিয়াতে কোনো টেস্ট খেলতে পারেনি। প্রত্যেক ক্রিকেটারের একটা ড্রিম থাকে, সে লর্ডসে খেলবে, মেলবোর্নে খেলবে। আপনারা হয়তো যখন টেস্ট ক্রিকেটটা শুরু করেছেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছেন এই ড্রিমটা দেখেছিলেন, সেই ড্রিমটার খুব কাছাকাছি আপনারা অস্ট্রেলিয়া যাচ্ছেন অগাস্টে ইনশাল্লাহ। নাজমুল হোসেন শান্ত অ্যাজ আ ক্যাপ্টেন সেও বলেছে যে আমি চাই আমাদের এই এই জিনিসটা রীতিটা চালু থাকুক। আপনি কি, আপনার কাছে এই অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট খেলাটা কতখানি গর্বের এবং কতখানি চ্যালেঞ্জিং, এবং এই রীতিটা কি চালু থাকা প্রয়োজন কিনা? প্রথমে যেটা বললেন যে অবশ্যই রীতি চালু থাকা উচিত। আর রীতি চালু থাকতে গেলে আমার কাছে মনে হয় যে অ্যালাইনমেন্টটা খুব দরকার। বোর্ডের সাথে অ্যালাইনমেন্ট দরকার। আর আমাদের ভালো ক্রিকেট খেলাটা দরকার। যাদের সাথে আমরা খেলবো, অস্ট্রেলিয়ার সাথে খেলি, আমরা ইংল্যান্ডের সাথে খেলি, যেখানে যাদের সাথে খেলি আমাদের ভালো ক্রিকেট খেলাটা দরকার। যখন আমি ভালো ক্রিকেট খেলবেন তখন কিন্তু ওরা চাইবে যে আপনাকে নিতে। আরেকটা যেটা বললেন যে অবশ্যই চ্যালেঞ্জিং। আপনি যখন অ্যাওয়ে টুর অলওয়েজ চ্যালেঞ্জিং। আপনি এশিয়া হোক, এশিয়ার বাইরে হোক, সবসময় চ্যালেঞ্জিং থাকবে। আর তার মধ্যে আপনি ওয়ার্ল্ডের 1 নাম্বার টিমের সাথে খেলবেন, অবশ্যই এটা চ্যালেঞ্জিং। তো ওই হিসেবে চিন্তা করলে আপনি চ্যালেঞ্জের চাপে যদি মনে করেন যে আপনার জন্য এটা এক্সাইটমেন্ট একটা, আপনি অস্ট্রেলিয়ার সাথে কোনো সময় খেলেন নাই, ওদের সাথে ভালো খেললে আপনি টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারলে, ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারলে, আপনি একটা ম্যাচ জিতানো ইনিংস খেলতে পারলে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো আমার কাছে ওইভাবে চিন্তা করা হচ্ছে। চ্যালেঞ্জিং হচ্ছে আমার একটা এক্সাইটমেন্ট কাজ করা, আমি ভালো খেললে আমার টিমটা জিতবে, এরকম চিন্তা করা হবে। আমার কাছে মনে হয় এইটাইভাবে চিন্তা করা উচিত। আপনি কি লাস্ট 4-5 বছরে এই জিনিসটা চিন্তা করতে পেরেছিলেন যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের টেস্ট খেলা একটা সুযোগ আসতে পারে? এর আগে কিন্তু অনেকবার কথা হয়েছে, আপনি অস্ট্রেলিয়া এখানে এসে খেলে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু গিয়ে খেলিনি। মানে এই জিনিসটা আপনি কতখানি পজিটিভলি দেখেন এবং চিন্তা করেছিলেন কি যে এই সুযোগটা আপনার প্লেয়িং ক্যারিয়ারে আসবে? না, কোনো সময় চিন্তা করিনি সত্যি কথা বলতে। কারণ আমরা তো লাস্ট কোন সময় খেলি আমরা তো জানতাম যে খালি ইন্ডিয়ার সাথে খেলি, মানে স্ট্রং টিম মানে ইন্ডিয়ার সাথে খেলি, ইংল্যান্ডের সাথেও খেলা হয় না, অস্ট্রেলিয়ার সাথেও খেলা হয় না, সাউথ আফ্রিকার সাথে খেলা হয় ম্যাক্সিমাম। আমরা নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকাতে খেলতাম। আপনি যেটা বললেন আসলে কোনোভাবে চিন্তা করা হয়নি আমার আসলে। হ্যাঁ, যদি সুযোগ আসে, খেলার অপরচুনিটি আসে, তো অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো, টিম জেতানোর জন্য ইনিংস খেলার চেষ্টা করি, এটাই চিন্তা। সাদমান ইসলামের সঙ্গে আমার একটা ইন্টারভিউ হয়েছিল, তিনি বলেছিলেন যে তিনি এবং আপনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন একটু কন্ডিশনটা বোঝার জন্য, এবং আপনি গিয়েছেন আপনার ফ্যামিলি ম্যাটার ছিল, বাট আপনারা সেখানে গিয়ে একটু কন্ডিশনটাও দেখার চেষ্টা করেছেন। একটু যদি আপনার অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্স নিয়ে বলতেন, মানে কয়েকটা ক্লাব, আপনারা সিডনির কয়েকটা ক্লাবেও গিয়েছেন। আমি এই যে আপনার রিসেন্ট আপনার ব্ল্যাক টাউনের হয়ে 3টা ম্যাচ খেলেছি, তাও আবার ওডিআই ম্যাচ, মানে ওডিআই না ওডিএম, ওয়ান ডে ম্যাচ। ওদের ফার্স্ট গ্রেড ওয়ান যে খেলাটা হয়, কম্পিটিটিভ খেলা হয়, তো ওইখানে আমি খেলেছিলাম। ওইখানে আপনার কন্ডিশন কি আমাদের মতোই গরম থাকে, একটু গরম থাকে, কিন্তু এক এক মাঠের কন্ডিশন এক এক রকম। আপনি আমাদের দেশে সারা জীবন একই রকম থাকে এরকম না। কারণ আপনি যদি সিডনি দেখেন একরকম কন্ডিশন থাকে, মেলবোর্ন বলে আরেকরকম থাকে, সিডনির ভিতরে আবার বিভিন্ন মাঠ থাকে, বিভিন্ন মাঠের কন্ডিশন আবার একরকম। আমি যে টিমের হয়ে গেছি ওই টিমের ম্যাক্সিমাম হলো শ্রীলঙ্কান আর ইন্ডিয়ান। ওইখানে যে ওরা যে উইকেটে প্র্যাকটিস করে, উইকেটটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে স্লো টার্ন এবং নর্মাল উইকেট, তাও আমাদের চেয়ে একটু বেটার। তারপর অন্য ক্লাবে আবার সুন্দর বাউন্স থাকে। তো আপনি এটা সিডনির ভিতরে বিভিন্ন কন্ডিশনের উইকেট থাকে, ওইভাবে আপনার ম্যানেজ করে খেলতে হবে, একটা পোস্ট দেখেছিলাম যখন আপনি অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন, সামান পোস্টেড যে আপনি চান্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে দেখা করেছেন। আদৌ কি সত্যি দেখা হয়েছিল, বা কোনো কনভারসেশন হয়েছে কিনা, বা কোনো আলাদা কোনো ক্লাস করেছেন? দেখেন, ও আমাদের দেশে বাংলাদেশে অনেক দিন ছিলেন, অলমোস্ট আপনার 5 বছর ছিলেন। তো ওর হাতে বাংলাদেশ টিমে অনেক কিছু আসছে, ওর অ্যাচিভমেন্টে বাংলাদেশে অনেক ভালো অবদান আছে বাংলাদেশের জন্য। তো আমি যখন গিয়েছিলাম চিন্তা করলাম যে যাই। আর আমার সাথেও ও যখন লাস্ট বার এসেছিলো তখন আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যে আমার সাথে খুব একটা ভালো সুসম্পর্ক ছিল। তো আমি চিন্তা করলাম অস্ট্রেলিয়া যেতে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। তো ওই চিন্তা করে আমি একবার দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, কফি টফি খেলাম, এই আর কি, একটু কনভারসেশন করলাম, ওটা কী অবস্থা না অবস্থা, এই আর কোনো কিছুই না। খুব সম্ভবত আপনাদের জশ হেজেলউডের সঙ্গেও দেখা হয়েছিল, সাদমান ভাই বলেছিলেন। আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে হয় না, সাদমান মনে হয় আপনার ওই ক্রিকেট সেন্টার, নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট যে সেন্ট্রাল ক্রিকেট সেন্টার আছে ওটাতে গিয়েছিল। তো ওইখানে হয়তো দেখা হয়েছিল ওর সাথে, যেটা ও আমাকে বলেছে।
ইংল্যান্ডে খেলার স্বপ্ন কি আছে বা ইংল্যান্ডে খেলতে চান আপনারা, মানে অ্যাজ আ টেস্ট ক্রিকেটার? সাদমান ভাই বলেছিলেন যে তিনি ইংল্যান্ডে গিয়েছেন, প্র্যাকটিস করেছেন, লর্ডসেতে প্র্যাকটিস করার সুযোগ পায়নি, বাট তিনি লর্ডস মাঠটা ঘুরে দেখেছেন। আপনার কি টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ার আগে, যেহেতু অস্ট্রেলিয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে, ইংল্যান্ডেও একটা টেস্ট সিরিজ খেলার ইচ্ছা আছে? বুঝে দেখেন, প্রত্যেকটা ক্রিকেটার চাই যে বড় টিমের সাথে খেলা, কারণ বড় টিমের সাথে খেললে আপনার যেই জিনিসগুলো আপনি শিখতে পারবেন, এটা আমার কাছে মনে হয় কোনো টিমের সাথে, মানে বড় টিমের সাথে খেলার মানে চিন্তা, মানে ভাইবটা ডিফারেন্ট। তো অবশ্যই আমি অস্ট্রেলিয়ার সাথে যদি খেলবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি আল্লাহ সবচাই অবশ্যই খেলবো। আর যদি তারপরে যদি ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাঠে খেলতে পারি, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আর আমরা এটা তো আগে থেকে স্বপ্নে দেখি আমরা ইংল্যান্ডের মাঠে থেকে ইংল্যান্ডে হারাতে পারবো, এরকম স্বপ্ন সবাই দেখতে চায়, আর ওই স্বপ্ন সবাই দেখে বাংলাদেশ টিমে। তো বড় টিমের সাথে আপনি একটা ম্যাচ জিততে পারেন, একটা ম্যাচ, কারণ আমাদের ওই যেটা বলে যে আমরা ওই বিলিফটা তো আছে, যেমন আমরা যেহেতু নিউজিল্যান্ডকে হারিয়েছি, তো আমাদের বিলিফটা আছে। ওয়েস্ট ইন্ডিজের ওই কন্ডিশনে, টাফ কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজকে ওইখানে হারিয়েছি। তো ওই চিন্তাগুলো আমার কাছে মনে হয় আমরা ইংল্যান্ডের সাথে খেলাটা অবশ্যই আমরা চাবো। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে অবশেষে, মানে একটা জল্পনা কল্পনা শেষ ছিল প্রিমিয়ার লিগ হবে কি হবে না, অবশেষে শুরু হচ্ছে। নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন অন্তর্বর্তীকালীন বা অ্যাডহক কমিটিতে। বোর্ড প্রেসিডেন্টের একটা অবশ্যই একটা চাওয়া ছিল যে প্রিমিয়ার লিগটা যেন হোক। আপনারা অ্যাজ এ ক্রিকেটার কতখানি সাফার করেছেন বা সাফার করতেন যদি প্রিমিয়ার লিগটা না হতো? দেখেন, আমার কাছে মনে হয় যে সত্যি কথা বলতে আমি তো মানে বাংলাদেশ টিমে আল্লাহর মধ্যে 13-14 বছর ধরে আসি। আল্লাহর মধ্যে আমার একটা ভালো একটা মোটামুটি স্যালারি আছে, যারা কন্ট্রাক্টেড প্লেয়ার তাদের স্যালারি আছে। আমি অত সাফার করবো না, কিন্তু ম্যাক্সিমাম 200 প্লেয়ার যারা আছে, যারা বাংলাদেশ টিমে, ছাড়া প্লেয়ার তো শুধু বাংলাদেশ টিম না, অন্যান্য প্লেয়ারগুলোও তো প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটে। তো যারা প্রিমিয়ার লিগ খেলে ফার্স্ট ডিভিশনে, তারা তো আপনার অলমোস্ট 200 প্লেয়ার আছে, তারা এই প্রিমিয়ার লিগটা না হলে তারা অনেক বেশি সাফার করতো। তো আমার কাছে মনে হয় এই হওয়াটা, প্রিমিয়ার লিগ হওয়াটা ওদের জন্য একটা বিরাট স্বস্তিদায়ক বিষয়। এমনও কথা শুনে যে অনেকের আপনার বাচ্চা অসুস্থ, ফ্যামিলি চালাতে পারছে, কারণ আমাদের ক্রিকেটাররা যারা খেলে তাদের ম্যাক্সিমাম একজনের আয়ের উপর ডিপেন্ড করে পুরো 5-6-7 জনের ফ্যামিলি। তো ওই পুরো ফ্যামিলির তো আপনার না খেয়ে আছে এই অবস্থা। তো প্রিমিয়ার লিগ হওয়াতে তাদের আল্লাহর মধ্যে ওই সংসারটা চলবে, যাদের ওই প্রিমিয়ার লিগের টাকা দিয়ে তারা সারা বছর ইনকাম চলে। তো ওইটা হওয়াতে আল্লাহর মধ্যে আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বের হতে পারবে, আল্লাহর মধ্যে একটা ভালো একটা সুযোগ তৈরি হবে, সাথে তার পারফরমেন্সটা শো করে একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। একটা গুঞ্জন আছে, যখন নাজমুল হোসেন শান্তকে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো, আপনাকে খুব সম্ভবত অফার করা হয়েছিল, বা এরকম একটা গুঞ্জন আছে, আদৌ কি অফার করা হয়েছিল, বা যদি অফার করা হয়ে থাকে আপনি অ্যাকসেপ্ট করেননি কেন? গুঞ্জন যেটা শুনছেন এটা সত্যি কথা, যে আমার কাছে অফার এসেছিল। আমি আসলে ডিনাই করেছি, আমি ডিনাই বলবো না, আমি চাইনি। যে বোর্ড থেকে চেষ্টা করেছিল আমাকে আবার ফিরিয়ে আনার জন্য, কারণ আমি একবার যেহেতু ছেড়ে দিয়েছি, আর আমি ক্যাপ্টেন্সিটা কোনোভাবে এনজয় করতে পারছিলাম না আমি যখন ছেড়ে দিয়েছিলাম তখন। আর যখন আপনি যে জিনিসটা এনজয় করবেন না, সেই জিনিসটা করার কোনো মানে হয় না। এর ভিতরে আপনি যে বলেন যে আপনি চ্যালেঞ্জ নিলেন না, গেল আমি যে এনজয় না করে আমার চ্যালেঞ্জের কোনো মানে হয় না। তো এই কারণে আমি জিনিসটা স্কিপ করেছি। ওইটাই আপনার যেটা বললেন সেটাই, আমার এনজয় করছিলাম না, এই কারণে আমি স্কিপ করেছি। এনজয় যে করছিলেন না যখন ছেড়েছিলেন, তখন কি টিমের পারফরমেন্সের কারণ ছিল, নাকি ইন্টারনাল কিছু ইস্যু ছিল বা বোর্ডের কোনো ইস্যু ছিল যারা বোর্ডে ছিলেন? আর আপনার ক্যাপ্টেন্সি ছাড়ার রিজনটা কিন্তু এখনও মানুষ ক্লিয়ারিফাইভাবে জানে না। আপনি কি জানাতে চান, বা আপনার কোনো লাইফে আপনি সব কিছু মানুষকে জানাতে পারবেন না, আর এটা জানানো ঠিক না। কিছু জিনিস কন্ট্রোভার্সি ভিতরে ক্লাসিফাইড থাকা ভালো। তো আমার কাছে মনে হয় আমি যে সময় ক্যাপ্টেন্সি করেছিলাম, যে আমার টিমও রেজাল্ট করছিল না। একটা হয় যে আপনার টিম রেজাল্ট করে কিন্তু ক্যাপ্টেন ভালো খেলে, তখন কিন্তু ক্যাপ্টেনের প্রেশারটা কম পড়ে। আর যখন টিমও রেজাল্ট করে না, আপনার ক্যাপ্টেনও আপনার রেজাল্ট করে না, তখন কিন্তু প্রেশার সব দিক দিয়ে আসতে থাকে। তখন ওই সময়টা আমি ওই জিনিসটা কাটিয়ে উঠতে পারছিলাম না, কারণ আমি যে টিম রেজাল্ট করতো অথবা আমি খারাপ খেলতাম, তাইলেও প্রবলেম হতো না, কারণ দুইটাই হচ্ছিল না। একটা হলে হয়তো কোনোভাবে কাভার করা যেত। আর ওই সময়টাই বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অবস্থা আরও খারাপ, তখন আপনার আর মানুষের, আর ওই সময় নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জেতার পর মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছিলো, যে মানুষ আশা করেছিলাম প্রত্যেকটা সিরিজ জিতবো আমরা, যেটা আনএক্সপেক্টেড। দেশে হোক বিদেশে হোক সবাই ওইভাবে চেষ্টা করছিল, আর আমার পারফরমেন্সটাও ওইভাবে হচ্ছিল না। তো বিশেষ করে আমি সেরেছি আমার পারফরমেন্সটা না হওয়ার কারণে। নতুন যে বোর্ড প্রেসিডেন্ট এসেছেন তিনি আপনাদেরই একজন সঙ্গী, মানে আপনি যখন ক্রিকেট খেলতেন সেও তখন ক্রিকেট খেলতেন, এতটুকু তো এক্সপেকটেশন আছে যদি তিনি থেকে যান বা লং রানে থাকেন, তার হাত ধরে টেস্ট ক্রিকেটটা চেঞ্জ হবে, মিরপুরের উইকেটের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। তিনি তো বোঝেন, মানে তিনি আপনাদের সঙ্গেই খেলেছেন, তো তিনিও সাফার করেছেন আপনি যে জিনিসগুলো সাফার করেছেন। এতটুকু এক্সপেকটেশন আছে যে উনি এগুলো হয়তো চেঞ্জ করবেন?
আমি তো এক্সপেক্ট করি উনি শুধু টেস্ট ক্রিকেট না 3 ফরম্যাট নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন। দেখেন এখানে শুধু আপনি টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তা করলে হবে না, না আপনি আসলে ওয়ানডে T20 নিয়ে চিন্তা করবেন। ক্রিকেট তো টেস্ট ক্রিকেট তো তার আলাদা না, ওয়ানডে ক্রিকেটও আলাদা না, সবার নামের পিছিয়ে তো বাংলাদেশ লেখাই আছে। তো যেহেতু লেখা আছে আপনার আমার অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট যে আসুক সবার আপনার ওই 3 ফরম্যাট নিয়ে চিন্তা করতে হবে। 3 ফরম্যাটে একই ফ্যাসিলিটি দেবে, একই আপনার ওই সুযোগ সুবিধা সবই দিতে হবে। আমি আশা করবো যে 3 ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করবে। 3 ফরম্যাটে যদি আমরা যেমন বিশেষ করে ওয়ানডেতে আমরা যে জায়গায় পিছিয়ে আছি, যে জায়গায় আমাদের একটা নাম যে অবস্থান ছিল একটা সময়, ওই জায়গাতে আমরা যদি আরও বেটার আমরা যদি চিন্তা করি ওই জায়গায় যাবো, ওই জায়গায় না হচ্ছে তা বেটারে চিন্তা করতে হবে আমাদের। আমরা যে জায়গায় ছিল ওই জায়গাতে আমি চিন্তা করি জায়গায় ফিরে যাবো না, ওই জায়গাতে আরও বেটার অবস্থায় নিয়ে যেতে হবে আমাদের। সামনে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ আছে, ওটা দিয়েই আপনাদের 12টা টেস্টের যাত্রাটা শুরু হবে। মানে এক্সপেকটেশন কি, মানে কি প্ল্যানিং আছে বা নিজস্ব পরিকল্পনা কি মনে হয়? পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটা একটু টাফ হবে, যেহেতু আপনারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছেন, ওদেরও বোলিং লাইনআপটা ভালো, একটু চ্যালেঞ্জিং হবে, প্লাস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ অলওয়েজ চ্যালেঞ্জিং। আর তার মধ্যে আমার কাছে মনে হয় যেহেতু আমরা ওদের দেশে ওদের মাটিতে হারিয়েছিলাম, ওদের একটা তো ওই ক্ষোভ আছে, ওই ইয়া তো আছে যে আমাদের এখানে হারাবে। অবশ্যই এই জিনিসটা ইজি হবে না, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। আমার কাছে মনে হয় আমাদের জন্য একটা টাফ টাইম আসতে পারে আমাদের জন্য। ওরা অনেক স্ট্রংলি আমাদের একটা টাফ টাইম দিতে পারে আমার কাছে মনে হয়। একটা ট্রিকি কোশ্চেন করব। সাইফ হাসান আপনার আমলে খেলেছেন টেস্ট ক্রিকেট, সাইফ কিন্তু এখন ওয়ানডে এবং T20 খুব ভালো করছে। এটা কি সিলেকশন প্যানেলের একটা মানে ভুল ছিল, যে প্লেয়ারকে যে ফরম্যাটে খেলানো উচিত তাকে সেই ফরম্যাটে না খেলিয়ে অন্যান্য ফরম্যাটে ডেবু করিয়ে দেওয়া? বা ধরেন সাইফের উদাহরণটা দিয়ে দিলাম, যেমন আপনার ক্ষেত্রে আপনাকে টেস্ট ক্রিকেটার তকমা দিয়ে দেওয়া হয়েছে। এই তকমাগুলো কেন লাগে এবং সাইফের রেভলিউশনটা আপনি কীভাবে দেখছেন? ফার্স্ট অফ অল আপনি যদি সাইফের রেগুলেশন যেটা বলছেন সেটা যদি আমি বলি, এটা খুব ভালো রেগুলেশন, কারণ এটার পুরো ক্রেডিটটাই ওর নিজের পাওয়া উচিত। এখানে কোনো কোচ কোনো কারো ক্রেডিট পাওয়া উচিত না আমার কাছে মনে হয়। কারণ আমি লাস্ট 2 বছর ধরে আমি মাস্কোতে প্র্যাকটিস করতাম, এদিকে প্র্যাকটিস করতাম, ইনডোরে প্র্যাকটিস করতাম, সবসময় দেখতাম ওই ছেলেকে, আমি সবসময় দেখতাম অনেক হার্ডওয়ার্ক করেছে এই সময়টাই। এই কারণে বললাম যে ওই ক্রেডিটটা পুরাটা ওর পাওয়া উচিত। যখন ও বাংলাদেশ টিম ওই সময়টায় যখন বাদ পড়েছিল তখন তো ও খুবই স্ট্রংলি ব্যাক করার চেষ্টা করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, অনেক চেষ্টা করে নিয়েছে। ওই চেষ্টার ফল হয়তো আবার সুন্দর করে আবার নতুন করে আপনার ওয়ানডে T20 2 ফরম্যাটে ব্যাক করতে পেরেছে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে টেস্ট ক্রিকেটার তকমাটা লেগে যায়, টেস্ট ক্রিকেট তকমাটা আমার কাছে মনে হয় যারা জানে না এটা, যারা সিলেকশন প্যানেলে থাকে তারা হয়তো ওভাবে চিন্তা করে। আমার কাছে মনে হয় ওরা চিন্তা কি, ওদের চিন্তা একটা লিমিটেড চিন্তার ভিতরে থাকে, ওদের মাইন্ড সেটআপটা আপনার ওপেন না যারা থাকে। তো ওদের মাইন্ড সেটআপটা না, ওদের চিন্তা ভাবনাটা ওপেন হতে হবে। আপনি কোনোভাবে একটা ছেলেকে আপনি মানে টেস্ট ক্রিকেট ভালো খেলছে তার মানে যে শুধু টেস্ট ক্রিকেট ভালো খেলবে এটা হইতে পারে, সে ওয়ানডে খেলতে পারে। আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে সিলেক্টররা একটু ইনসিকিউর ফিল করে এই কারণে যে একটা ছেলে টেস্ট ক্রিকেট ভালো খেলছে, ওরা আমি যদি হঠাৎ করে ওয়ানডেতে নামিয়ে দিই, সে হয়তো যদি রান না করে তখন ওই টেস্ট ক্রিকেটে আসার পরে আবার সে রান করবে না, এরকম একটা ইনসিকিউর ফিল, ওই ভয়ভীতি মনে কাজ করে, যেটা আমার ধারণা আর কি, আমি রং হইতেও পারি। তো এইটার কারণে হয়তো ওই জিনিসটা ওনারা রিস্ক নিতে চায় না। অনেক সময় আছে না রিস্ক নিতে হয়, ওনারা আমাদের দেশে সিলেক্টর ওই রিস্কটা নিতে চায় না, যেটা কারণে ওনারা একটা কমফোর্ট জোনে থাকতে চায়। ওনারা যে লিমিটেড মাইন্ড সেটআপ যেটা বলে সেই লিমিটেড মাইন্ড সেটআপে থাকতে চাই। মানে আপনি লিমিটেড মাইন্ড সেটআপে থাকলে আপনি কোনো সময় টিম আগে নিতে পারবেন না। ইভেন প্লেয়ারও যে লিমিটেড মাইন্ড সেটে থাকে ও আগে নিতে পারবে না। তো আমার কাছে ওখান থেকে একটু বের হওয়া উচিত, ওখান থেকে বেরোতে পারলে তখন হবে। আর সাইফের যে জিনিসটা প্রথমে টেস্ট ক্রিকেটে যেটা ছিল যে ওই সময়টা আসলে ওই সময় আমি ক্যাপ্টেন ছিলাম, ওই সময় দেখেন আমাদের তখন তামিম বা ওপেন করতেন, তখন শান্ত ওপেন করাটা কথা হচ্ছিল, তখন আমি 3 নম্বরে ব্যাটিং করতাম, শান্ত আবার 3-এ করতেন, তখন পরে আমি 4-এ গেলাম। তো ওই সময়টা অনেকে চাচ্ছিল যে শান্ত 3-এ যাক, আর শান্ত যে 3-এ যায়, আমি যে 3-এ যাই, তিনজন একসাথে লেফটি হয়ে যায়। তো আমাদের ওই সময়টা এমন একটা রাইটি ব্যাটসম্যান দরকার ছিল ওই সময়টা। এখনও কিন্তু রাইটি ব্যাটসম্যান খুব কম ওপেন, আপনি টেস্ট ক্রিকেটে দেন সাদা বলে শুধু জয় ছাড়া আর কেউ নাই। তো ওই জায়গাতে আমরা অনেক বেশি স্ট্রাগল করছি ওই সময়টা থেকে। তো ওই সময় আমরা জয় কিন্তু কোনো অপশনে ছিল না, জয় ছিল না তখন, জয় কিন্তু অনেক ছোটো তখন। তো ওই সময় আমাদের কোনো অপশন ছিল না। আর ওই সময় ভালো খেলছিল ডোমেস্টিকে, তখন ডোমেস্টিকে ভালো খেলছিল বিদায় ওকে তখন আমরা নিয়েছিলাম, আর কোনো অপশন ছিল না। ওটা যদি চিন্তা করে জানো ওইখানে ভালো খেলার, তখন ও প্রিমিয়ার লিগ সব জায়গায় ভালো খেলছিল, যেটা কারণে নিয়েছিল। এটা আমার কাছে মনে হয়। লাস্ট কোয়েশ্চেন, আপনার নামের পাশে যদি টেস্ট ক্রিকেটার তকমাটা না লাগতো বা না লাগানো হতো, আপনি কি মানে আপনাকে এই মানে আপনি প্রিমিয়ার লিগে খুব ভালো খেলেন, প্রিমিয়ার লিগে রানের মধ্যে থাকেন, ওয়ানডে টিমে কি আপনি জায়গা ধরে মানে টেস্ট ক্রিকেটার তকমা লাগার কারণেই কি আপনার ওয়ানডে টিমে জায়গাটা পাকাপোক্ত হয়নি? হইতে পারে, আমার কাছে আমি জানি না, হইতে পারে, এটা একটা রিজন হতে পারে যে আপনি
পুরো একটা সেটআপে যখন দিয়ে দেবেন টেস্ট গেমে, তখন কিন্তু আপনার পুরো সাদা বলের মাইন্ডসেটাতে আপনি সরে গেলেন, তখন আপনার নিয়ে আর চিন্তা ভাবনা থাকবে না, সেটা আমার কাছে মনে হয়। আমার কাছে এটাও হইতে পারে, আর জানি না এখন তখনকার সিলেক্টররা তখন কি চিন্তা করেছিলেন, তা ওনাদের চিন্তা আজ বলাটাও ডিফিকাল্ট। আমার যতটুকু চিন্তা আপনি একটু আগে বলেছিলেন আগের প্রশ্নে, ওনারা কীভাবে চিন্তা করেন আমার কাছে মনে হয়, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।